এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনারা জানেন সন্ধ্যে 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন নিয়ে আপনাদের সামনে বিশেষ কিছু প্রতিবেদন, বিশেষ কিছু সংবাদ নিয়ে আমরা আপনাদের সামনে অবশ্যই চলে আসি। এবং অবশ্যই ইংরেজি নববর্ষের প্রথম দিনে আপনাদের সবাইকে এক্সপ্রেস নিউজ পরিবারের তরফ থেকে সবাইকে অবশ্যই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক পার্সন আছে নীলাঞ্জনা চক্রবর্তী, আমার সাথে আছে। তোমাকে অনেক অনেক স্বাগত নীলাঞ্জনা। অবশ্যই আমরা বিশেষ কিছু প্রতিবেদন, যেরকমটা আপনাদেরকে বললাম, বিশেষ কিছু প্রতিবেদন অর্থাৎ দিনের সেরা বাছাই করা প্রতিবেদন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এবং আমাদের সাথে অবশ্যই প্রতিনিধি থাকে। আমরা প্রথমে সরাসরি যাব হুগলির দিকে, একটু চোখ রাখবো। প্রথমে ইংরেজ নববর্ষের প্রথম দিনে হুগলি জেলার কামারপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মভূমিতে অবস্থিত কামারপুকুর মঠ ও মিশনে ভক্তি, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয় পবিত্র কল্পতরু উৎসব। এই উৎসব অবশ্যই খুব পুরাতন এবং প্রত্যেক বছরে আমরা জেনে থাকি যে এই সঠিক একটি সময়, নির্ধারিত একটি সময় কিন্তু আমরা হুগলিতে অবশ্যই দেখতে পারি। খুব নাম করা একটি কল্পতরু উৎসব। প্রথমে আমি একটু সরাসরি প্রতিবেদনটা দেখে নেব, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন, কামারপুকুর মঠ ও মিশনে ভক্তি ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত কল্পতরু উৎসব। ইংরাজি নববর্ষের প্রথম দিনে হুগলি জেলার কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মভূমিতে অবস্থিত কামারপুকুর মঠ ও মিশনে ভক্তি, শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় পবিত্র কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব পালনের পেছনে রয়েছে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক কাহিনী। 1886 সালের 1 জানুয়ারি দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব অসুস্থ অবস্থায় ভক্তদের একত্র করে তাদের ইচ্ছা ও মুক্তির আশ্বাস দেন। সেদিন তিনি ভক্তদের বলেছিলেন, তোমরা যা চাইবে তাই হবে, যা কল্পতরু রূপে আশীর্বাদ দেওয়ার সঙ্গে তুলনীয়। বিশ্বাস করা হয় এই দিনে তিনি কল্পতরু হয়েছিলেন। সেই স্মৃতিকে স্মরণ করে প্রতি বছর এই দিনে কল্পতরু উৎসব পালিত হয়। প্রতি বছরের মতো এবছরও 1 জানুয়ারি এই উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী সমাগম ঘটে মঠ প্রাঙ্গণে। শ্রী রামকৃষ্ণ দেবের মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাদের বিশেষ পূজা হয়েছে। এখন হোম হচ্ছে, যজ্ঞ যেটা বলা হয়, সে হোম হচ্ছে এবং সকাল থেকে ভজন চলছে এবং এখন ধর্মীয় পাঠ ও আলোচনা চলছে। মানুষরা এসেছেন, দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান, পূর্ণ তীর্থভূমি। বহু মানুষ প্রতি বছরই এখানে আসেন এই দিনটিতে। যেমন কাশীপুর, উদ্যানবাটি, দক্ষিণেশ্বর মানুষ যান এবং কামারপুকুরেও বহু মানুষের ভিড় আজকের দিনে হয়ে থাকে। সেই জন্য আমরা প্রসাদের ব্যবস্থা আমরা রেখেছি। আশা করি 4-5 হাজার মানুষ প্রসাদ পাবে, তাদের ব্যবস্থা রয়েছে। কিন্তু দর্শনের জন্য আজকে আমরা সারা দিন এই মঠ খুলে রাখবো। ভোর থেকেই মঠ মিশন চত্বর মুখরিত হয়ে ওঠে ভক্তদের আগমনে। দিনটি শুরু হয় মঙ্গলরতি ও বিশেষ পূজার মাধ্যমে। আজকে আমি আমার বাবা মায়ের সাথে এসেছি। আমার বাবা মা রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত, ওই জন্য আমরাও সেই ঠাকুরকে সেই ছোটবেলা থেকে বিশ্বাস করে এসেছি। আজকে ঠাকুর কল্পতরু হয়েছে শুনেছি, তারপরে মায়ের কাছ থেকে শুনেছি যে ঠাকুরকে প্রে করলে নাকি সবকিছু পাওয়া যায়। ওই জন্য ঠাকুরকে চাইতে এসেছি, যাতে আমাদের সারা বছর ধরে ভালো কাটে, আমাদের যা মনস্কামনা আছে তা পূর্ণ হয়, এই জন্যই আসা।
ভক্তদের অনেকেই জানান নতুন বছরের প্রথম দিনে কামারপুকুরে এসে কল্পতরু উৎসবে অংশ নিতে পারা তাদের কাছে এক পরম সৌভাগ্যের বিষয়। বাঁকুড়া জেলার ইন্দাস থেকে এসেছি। কামারপুকুর মানেই তো আমাদের কাছে ঠাকুরের জন্মস্থান, তাই আজকের দিনটা আমি ঠাকুরের নাম নিয়ে শুরু করতে চাই, যাতে এই পুরো বছরটা তার আশীর্বাদ নিয়ে আমরা ভালো করে কাটাতে পারি। এই দিনটার মাহাত্ম্য সম্পর্কে আমরা সকলেই জানি, তিনি আজকের দিনে কল্পতরু হয়েছিলেন, তাই তার দিনটা যাতে তার নাম নিয়ে যাতে আমরা পুরো বছরটা চলতে পারি, তার আশীর্বাদ যেন আমাদের সবসময় সঙ্গে থাকে এবং সবাই যাতে ভালো থাকে সেটাই চাই। সার্বিকভাবে কামারপুকুর মঠ ও মিশনে কল্পতরু উৎসব ভক্তদের হৃদয়ে ভক্তি, বিশ্বাস ও মানবিকতার বার্তা পৌঁছায়। আরামবাগ থেকে পিন্টু লাগার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। অবশ্যই আমরা দেখলাম সেই চিত্র, এত সুন্দর একটি চিত্র ইংরাজি নববর্ষের প্রথম দিনেই একদম হুগলি জেলার কামারপুকুরে। খুব সুন্দর একটি চিত্র। নতুন দিন, নতুন বছর, অর্থাৎ 2025কে আমরা সবাই বিদায় জানিয়েছি এবং 2026কে অবশ্যই স্বাগত জানিয়েছি। তো এই এত একটি সুন্দর দিনে একটা সুন্দর মুহূর্ত কামারপুকুরে আমরা দেখলাম, যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মভূমিতে অবশ্যই তো কামারপুকুর মঠ ও মিশনে ভক্তি শ্রদ্ধা দিয়ে কিন্তু সেখানে একটু সুন্দরভাবে কল্পতরু মেলার উৎসব কিন্তু আমরা সেখানে দেখতে পারলাম। আর নীলাঞ্জন, তুমি যেরকমটা দেখলে যে এই হুগলিতে আজ অবশ্যই প্রথম দিন, একদম মানে প্রথম দিন, বছরের প্রথম দিন, সুদিন, এবং এত মানুষের ভিড় আমরা সেখানে দেখতে পেলাম। নীলাঞ্জনা, তুমি দেখলে সেই চিত্র, একদম এক্সপ্রেস নিউজের পর্দায় কিন্তু সেই চিত্র আমরা দেখতে পারলাম। খুব সুন্দর, মানে এত মানুষের ভিড়, এবং যেরকমটা দেখলাম যে প্রত্যেক বছর কিন্তু এই ভিড়টা দেখা যায়, অর্থাৎ আগের বছর যতটা ভিড় দেখেছিল তার থেকে আমরা দেখলাম সাধারণ মানুষের বক্তব্য পেয়েছি এবং খুবই জাগ্রত বলে আমরা দেখতে পারলাম যে অনেক মানুষ বিগত বেশ অনেক দিন একদম উপকৃত হয়েছে বলে কিন্তু এই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো সুতরাং অবশ্যই হুগলিতে কিন্তু খুব সুন্দর একটি, মানে নববর্ষের প্রথম দিনে হুগলি জেলার কামারপুকুরে কিন্তু খুব সুন্দর একটি চিত্র দেখতে পেলাম। নীলাঞ্জনা, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের প্রতিবেদন, পিন্টু অবশ্যই আমাদেরকে সেই প্রতিবেদন আমাদের সঙ্গে ছিল এবং সে কিন্তু মানুষের প্রতিক্রিয়া নিয়েছে এবং সেখান থেকে অবশ্যই খুব সুন্দর কিন্তু সে আমাদের কিন্তু মানে পাচ্ছিল। তারা অবশ্যই বলছিলেন যে ঠিক কতদিন ধরে, অর্থাৎ 1 বছর বা 2 বছর নয়, তারা কিন্তু বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু সেখানে আনাগোনা লেগে থাকে। এবং যেরকমটা তুমি দেখলি নীলাঞ্জনের যে সেই জায়গাটাকে কি করে সাজানো হয়েছিল, অর্থাৎ সেই মন্দিরের আশেপাশের যে চত্বরগুলি ছিল সেখানে কত সুন্দরভাবে আমরা অবশ্যই আমরা তো দিনের চিত্র দেখলাম, কিন্তু আমি অবশ্যই ব্যক্তিগতভাবে দেখতে পেয়েছি, মানে রাত্রের চিত্রটা এতটাই সুন্দর হয় তুমি ভাবতে পারবে না, মানে কল্পনার বাইরে। সেখানে খুব সুন্দর, আমি তোমাকে বলি বিষয়টা, আলো দিয়ে এত সুন্দরভাবে সেখানে আলো দিয়ে কাজ করা হয়, তুমি না দেখলে বিশ্বাস করবে না। অর্থাৎ অবশ্যই মন্দিরের ভিতরটা তো সুন্দর থাকেই, কিন্তু মন্দিরের বাইরেটা, অর্থাৎ মন্দিরের বাইরের চত্বরটা এত সুন্দরভাবে সাজায়, নানান মানুষের আনাগোনাও থাকে। অবশ্যই নানান মানুষের আনাগোনা তো থাকেই, কিন্তু যে আমরা তো যেরকমটা দেখলাম বক্তব্যতে তিনি পরিষ্কার বললেন যে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা আসি এবং বিশেষ করে ইংরেজি নববর্ষের প্রথম দিনে কিন্তু আমাদের জানি যে কল্পতরু উৎসব কিন্তু সেখানে হয়ে থাকে এবং মানুষের ভিড় তো অবশ্যই লেখে আছে সেখানে। কিন্তু আরেকটা বিষয়, মানে আরেকটা কিন্তু বিশেষ আলোচ্য আছে, সেটা হচ্ছে সেখানকার পোশাক, সেখানকার যে খাওয়া দাওয়ার যে রীতিটা আছে বা ব্যাপারটা আছে, সেটা কিন্তু মানুষকে বিশেষভাবে কিন্তু আলোড়িত বা একটি আলোক দিক বা মানে একটি মানে খুবই গুরুত্বপূর্ণ দিক কিন্তু আমরা সেটাকে বলতে পারি। নীলাঞ্জনা, অবশ্যই আমরা চেষ্টা করবো আমাদের প্রতিবেশীর সঙ্গে কথা বলার, মানে আমাদের প্রতিনিধি ছিলেন এখানে, পিন্টু ছিলেন, আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু আজকে যে কামারপুকুরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মভূমিতে অর্থাৎ অবস্থিত কামারপুকুর মঠ কিংবা মিশন ভক্তি শ্রদ্ধা ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে কিন্তু পালিত হলো নীলাঞ্জনা পবিত্র এই কল্পতরু উৎসব। মানে সত্যি খুব একটি নাম করা, আমরা সবাই জানি কল্পতরু উৎসব তো মানে নানান জায়গাতে হয়েই থাকে, কিন্তু আরামবাগের অর্থাৎ হুগলির কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই খুবই সৌন্দর্য। আমরা দেখো, তুমি দেখতে পারবে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি, মানে কি অপরূপ দৃশ্য, তাই না? একদমই, মানে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, অর্থাৎ তার সামনেই দেখুন সেই ব্যক্তিরা বসে আছেন যারা তার ভাবকান্তি, এবং পর্যটকরা যারা সেখানে দেখতে এসেছেন মন্দিরটাকে, মন্দির চত্বরটাকে ঘুরে দেখছেন, কত শয়ে শয়ে মানুষ, অর্থাৎ
থেকে 80 কিন্তু সকলেই কিন্তু এই মন্দিরে কিন্তু এসছেন ইতিমধ্যে। কল্পতরু মেলা বলে কথা, নতুন বছর নতুন দিন, দিনের প্রথম অর্থাৎ বছরের প্রথম দিন কল্পতরু উৎসব মিস করা মানে কিন্তু জীবনের একটি দেখো, বড় তুমি দেখতে পার্ট পাচ্ছ? মিস করা। বলো তুমি কি দেখতে বলবে? পাচ্ছ যে পালকি নিয়ে যাচ্ছে মেয়েরা। একদমই কিন্তু দেখো পালকি মেয়েরা নিয়ে যাচ্ছে, খুব একটা অত্যাধুনিক এবং অন্যান্য কিন্তু যেখানে দেখতে পারি আমরা সাধারণভাবে পুরুষরাই কিন্তু নেয় আমি যতটুকু জানি, কিন্তু এখানে দেখছি এই বছর একটি নতুন আলোচ্য ছড়িয়েছে, মানে মেয়েরাও কিন্তু অবশ্যই কাঁধে কাঁধ দিয়ে কিন্তু একই জিনিস, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। এবং চত্বরে আলোক চত্বরে সেখানকার তুমি যদি ঠিক করে দেখো দেখো প্লেট কত সুন্দরভাবে সেখানে প্রসাদ এবং পুজোর যে নানান সামগ্রী কিন্তু সেখানে সাজানো হয়েছে, সেখানে কিন্তু অবশ্যই পালিত হচ্ছে খুব সুন্দরভাবে শ্রদ্ধা ভক্তি সব কিছু মিলিয়ে মিশিয়ে এই মঠ মিশন এই কামারপুকুর মঠে কিন্তু অবশ্যই খুব সুন্দর একটি চিত্র। অবশ্যই আমরা কিন্তু নজর রাখবো নীলাঞ্জনা এই প্রতিবেদনের দিকে। এখন সময় পরবর্তী প্রতিবেদনের দিকে যাওয়া, কিন্তু তার আগে অবশ্যই আমাদের প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা আমি অবশ্যই জানিয়ে রাখতে চাই। প্রথমে আমাদের স্ক্রিনে একটি টোল ফ্রি নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই সেই টোল ফ্রি নাম্বারে কল করে আপনাদের প্রশ্ন, মনে অবশ্যই প্রশ্ন থাকতেই পারে, অনেক প্রশ্ন থাকতে পারে, আপনারা ফোন করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। অবশ্যই আমার সাথে ডেস্ক পার্সন আছেন এই মুহূর্তে, আজকে আমরা অবশ্যই চেষ্টা করব। এখন সময় পরবর্তী প্রতিবেদনের দিকে যাওয়া, কিন্তু তার আগে অবশ্যই আমি আরেকবার বলে রাখতে চাই, মানে আমরা তো দেখলাম কত সুন্দরভাবে যে সেখানে এত সুন্দরভাবে পালিত হয়েছে, আমরা একটু আগেই দেখছিলাম যে, কিন্তু অবশ্যই গঙ্গাসাগর কিন্তু আমরা কেউ ভুলতে পারি না নীলাঞ্জনা, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু গঙ্গাসাগর যে মেলা হয়, সেই মেলাও কিন্তু একটি মানে একটি অন্যরকম কিন্তু আলোচ্য কিন্তু সেখানেও ছড়িয়েছে, সেটাকে আমরা কেউ ভুলতেই পারি না। প্রথমে সর্বতীর্থ বারবার গঙ্গাসাগর কিন্তু একবার, কথাতেই আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর কিন্তু একবার। প্রবাদ বাক্য পিছনে ফেলে মেলার আগে লক্ষ লক্ষ তীর্থযাত্রী পূর্ণ স্নানে গঙ্গাসাগরে যান। গঙ্গাসাগর মাহাত্ম্য, মানে আধ্যাত্মিকতা, তার ঐতিহ্য এবং ভারতবর্ষের কোটি কোটি মানুষের বিশ্বাস নিয়ে কিন্তু সেখানে কিন্তু এতটা ভিড় হয় প্রত্যেক বছর। আমরা দেখি এই বছরও কিন্তু কিছু খেলাপ হয়নি সেই কথার, আমরা সেই বছর এই বছরে কিন্তু সে একই চিত্র দেখেছি। প্রথমে একটু প্রতিবেদনের দিকে যাবো। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গাসাগর নিয়ে যে বিশেষ মেলা, যে সেখানে যে আলোচ্য ছড়িয়েছে, অবশ্যই একবার সেই প্রতিবেদন প্রথমে দেখে নেব, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন। গঙ্গাসাগর মেলা বিশ্বাস, সংস্কার ও জনস্রোতের মহামিলন। কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। এই একটি বাক্যেই লুকিয়ে আছে গঙ্গাসাগরের মাহাত্ম্য, তার আধ্যাত্মিকতা, তার ঐতিহ্য এবং ভারতবর্ষের কোটি কোটি মানুষের বিশ্বাস। যেখানে গঙ্গা এসে মিশেছে সাগরের বুকে, যেখানে বিশ্বাস আর সংস্কারের মিলনে তৈরি হয় পৃথিবীর অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ গঙ্গাসাগর। ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপ লট নম্বর 8-এ। এই লট নম্বর 8 থেকে কচুবাড়িয়া যাওয়ার জন্য প্রচুর ভ্যাসেলের মোতায়েন করা হয়েছে, কারণ 8ই তারিখে জানুয়ারি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি একবারে তার তুঙ্গে, কারণ 8ই তারিখে যেদিন মেলা শুরু হয় তার আগেই মানুষের প্রচুর ভিড়, কারণ আজ থেকে একাধিক ভ্যাসেলের ব্যবস্থা করা হয়েছে এবং ড্রেজিং কমপ্লিট হয়েছে, রাস্তাঘাট কিন্তু সব কমপ্লিট হয়েছে। মেলা শুরুর আগে যে অগণিত মানুষের ভিড়, তা থেকে অনুমান করা যাচ্ছে যে কোটি ছাড়িয়ে যাবে। তবে এখন যে মানুষ যে গঙ্গাসাগরে স্নান করার জন্য যাচ্ছে, এখন থেকে তা কাউন্টিং হবে নাকি গঙ্গাসাগর মেলা যে 8 তারিখ থেকে শুরু হবে তা তবে থেকে কাউন্টিং করে জানা যাবে যে 1 কোটি মানুষ হবে কিনা। হাজার হাজার বছর ধরে মানুষের মুখোমুখি চলে আসছে এই বিশ্বাস। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ মোচন হয় এবং জীবনে আসে শান্তি মুক্তির অনুভূতি। শাস্ত্রে বলা আছে অনেক তীর্থে বহুবার গমন করলেও গঙ্গাসাগরে একবার স্নানের পুণ্য তার চেয়ে শ্রেষ্ঠ। এই বিশ্বাস থেকে প্রতি বছর দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে এই দূরবর্তী দ্বীপে, শুধু একটি মাত্র পবিত্র স্থানের আশায়। যদিও 8ই জানুয়ারি থেকে
গঙ্গা মেলা শুরু। তবু বাস্তবে তার অনেক আগেই নামতে শুরু করে। কেউ আসেন ট্রেনে, কেউ বাসে, কেউ বা বহু কষ্ট করে দূর দূরান্ত থেকে হেঁটে, শুধু বিশ্বাসের টানে। মেলা যত এগিয়ে আসে মানুষের সংখ্যা তত বাড়তে থাকে। সেই সঙ্গে বাড়ে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তার ব্যস্ততা। যাতে কোনোভাবে কোনো মানুষের কোনো অসুবিধে না হয়। যারা তীর্থযাত্রীরা স্নান করতে আসবে, এবছরও তো আমাদের আশা প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষ বা 2 কোটির কাছাকাছি মানুষ সেটা এখানে স্নান করতে পারে, কারণ এবছর কুম্ভ মেলা নেই। অতএব আমাদের এইটুকু আপনাদের বলতে পারি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দৃষ্টি রয়েছে এই গঙ্গাসাগর মেলার সামগ্রিক কিভাবে ডেভেলপ করা যায়, এবং গঙ্গাসাগর মেলাকে নিয়ে তারা প্রতিনিয়ত মনিটরিং করছেন। এই বিপুল জনসমাগম সামাল দিতে এবছর প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ভেসেলের ব্যবস্থা করা হয়েছে। কাকদ্বীপ, লর্ড নাম্বার, হারু পয়েন্ট 1 সপ্তাহ আগে থেকে। এখন থেকেই পুলিশ, সিপি, ডিফেন্স, বিপর্যয় মোকাবেলা বাহিনী, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবকদের 24 ঘন্টা প্রস্তুত রাখা হয়েছে। শুরু হয়েছে লক্ষ লক্ষ মানুষের গঙ্গাসাগরে আসা। গঙ্গাসাগর মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক বিশাল লোক সংস্কৃতির মিলন মেলা। এই যে আজ থেকে মানুষের এত ভিড় বাড়ছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ত্রুটি রাখেনি, সব রকম ব্যবস্থা রেখেছে। জলযানের থেকে একবারে হসপিটালের থেকে আরম্ভ করে এবং ভ্যাসেল থেকে সমস্ত রকমের ব্যবস্থা রেখেছে, যাতে না কোনো মানুষের পুণ্যার্থীর কোনো অসুবিধা হয়। কিন্তু এখন দেখার যে সুস্থভাবে গঙ্গাসাগরটা কমপ্লিট হয় কিনা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী মালী, এক্সপ্রেস নিউজ। একদম পরিষ্কার ছিল দেখলাম। দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আমরা জানি গঙ্গাসাগর একটি একদম অন্যরকমই একটা আলোড়ন ছড়ায়, কিন্তু এই দিনে বা এইবারের মানুষের যে সংখ্যা ছিল সেটা কিন্তু অবশ্যই একটি অন্যরকম পর্যায়ে ছিল। আমাদের প্রতিনিধি সেখানে ছিল, তিনি জানিয়েছেন যে মানুষের এত ভিড়, মানে উপচে পড়া ভিড় কিন্তু সেখানে ছিল। নীলাঞ্জনা, দেখলাম আমরা সেই চিত্র। গঙ্গাসাগর কিন্তু এমনকি পায়ে হেঁটে মানুষ এসেছে, এত মানে ভক্তির টানে পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে এসেছে। কিন্তু গঙ্গাসাগর একটি এমন মেলা, নীলাঞ্জনা, একটি এমন মেলা যেখানে কিন্তু 8 থেকে 80 আমরা সবাইকেই দেখতে পাই, এবং এটা কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে। এবং এটাও দেখা গেছে যে আগের বছর যেই সংখ্যাটা ছিল মানুষের বা সেখানে পুণ্যার্থী যারা যে সংখ্যাটা ছিল তার থেকেও কিন্তু বেশি দেখা যায় যত দিন যায় বা যত বছর, তার থেকেও কিন্তু আরো বেশি সেটা কিন্তু ইনক্রিজ অর্থাৎ আরো বেশি বৃদ্ধি পায়। আমরা কথা বলে নেবো, আমাদের সাথে প্রতিনিধি আছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, আমাদের সাথে আছে রেবতী মালী। রেবতী, তোমাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস নিউজের এই এক্সপ্রেস অনলাইন বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে। প্রথমেই তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন ইংরেজির এই নববর্ষের তোমাকে জানাই। কিন্তু তুমি যেরকমটা দেখলাম যে এই দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর মেলা, তুমি সেখানে গিয়েছিলে এবং সেখানে মানুষের কাছে প্রতিক্রিয়া নিয়েছো। তোমার তোমার কিরকম অভিজ্ঞতা হলো আজকে গিয়ে? সেখানকার পরিস্থিতি, সেখানকার মানুষের উপচে পড়া ভিড়, কি প্রতিক্রিয়া হলো তুমি যদি একটু জানাও আমাদেরকে। দেখো, তোমাকে বলে রাখি, গঙ্গাসাগর মেলা একটা মিলন তীর্থ, যে মিলন তীর্থে মানুষ অপেক্ষা করে থাকে যে কবে এই মেলাটা আসবে। কিন্তু এই মকর সংক্রান্তির এই মেলাতে মানুষ যেমন পূর্ণ স্নানের জন্য বিভিন্ন দেশ বিদেশ থেকে আসে, শুধু রাজ্য নয় বিদেশের মানুষও আছে, বিশেষ করে বিহার, রাজস্থান এইসব এলাকার মানুষগুলোকে বেশি এখানে দেখতে আসা যায়। তাদের এক বিশ্বাস আছে যে এই গঙ্গাসাগরে স্নান করলে পুণ্য লাভ করা যায়, যেখানে তার সেই আশায় তা মানুষ এত দূর থেকে তারা আসে। কিন্তু গঙ্গাসাগর মেলা যেটা সরকারিভাবে 8ই জানুয়ারি যেটা শুভ উদ্বোধন হবে, তার আগে কিন্তু ভার্চুয়াল মিটিং করতে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 5ই জানুয়ারি আসছে মেলার জন্য পরিদর্শন করার জন্য। ইতিমধ্যে তৎপরতার সঙ্গে মেলা সেজে উঠেছে। শুধু 8 তারিখে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করেই যে চারিদিক মানে রব সাজ, এখন গেলে তুমি দেখতে
প্রস্তাবে যে মেলা গঙ্গাসাগর যে 8 তারিখে মেলা, তার আগে যে মেলার এই ভিড়, উপচে পড়া ভিড়, মানুষ এখন ভ্যাসেলে যাচ্ছে লাইন দিয়ে। কারণ তোমাকে বলে রাখি, এখনো একাধিক ভ্যাসেলের ব্যবস্থা করা হয়েছে। কারণ এই যে গঙ্গা মেলাতে যে 1.5 কোটি থেকে 2 কোটি মানুষের ভিড় হবে বলে অনুমান করা যাচ্ছে, সেখানে পুরো বোঝা যাচ্ছে যে তাহলে কত পরিমাণ মানুষ আসবে। তার জন্য কিন্তু প্রস্তুতি সব রকমের মতো রেখেছে। একদমই যেমন রেবতী তুমি বললে আমাদেরকে যে শুধুমাত্র কিন্তু আমাদের দেশেই নয়, কিন্তু বিদেশ থেকেও কিন্তু মানুষরা আসেন। তাদের কাছ থেকে তুমি কিরকম প্রতিক্রিয়া পাচ্ছ? অর্থাৎ তাদের একটি আলাদা দেশ আমাদের দেশে এসে তারা কিরকম একটি ভাবমূর্তি বা কিরকম একটি পরিবেশের মধ্যে তারা সম্মুখীন হচ্ছে, তাদের কাছ থেকে তুমি কি প্রতিক্রিয়া পাচ্ছ রেবতী? দেখো, যারা বিদেশ থেকে আসছে তাদের কাছে একটাই প্রতিক্রিয়া, তাদের মুখে একটা কথা শোনা যাচ্ছে যে সব তীর্থ পার গঙ্গাসাগর একবার। সেই বিশ্বাস আশ্বাস নিয়ে অনেক মানুষ এগিয়ে আসছে এবং এখান থেকে এই প্রবাদটা এতটাই, ওই প্রবাদটা কিন্তু অবশ্যই আমাদের বাংলার মধ্যে, আমাদের এই ভারতবর্ষের মধ্যে অবশ্যই খুব নাম করে। এটা তাদের মুখে শোনা যাচ্ছে, মানে অর্থাৎ কি বলবো রেবতী, তুমি বলো। দেখো, প্রকৃত সত্যি মানুষ এই গঙ্গা যে সাগরের সাথে মিলিত হয়েছে, ছোট্ট একটা দ্বীপ গঙ্গাসাগর, যেখানে কপিল মুনির আশ্রম আছে। এই কপিল মুনির আশ্রমে মানুষ শুধু গঙ্গাসাগর মেলাকেই শুধু গঙ্গাসাগর মেলার সময় শুধু কেন্দ্র করে আসে না। এই যে প্রবাদটা লিখেছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এটা কিন্তু সম্পূর্ণ তীর্থটি মানে এই বাক্যটি সঠিক হলেও কিন্তু সারা বছর গঙ্গাসাগরের দ্বার খোলা থাকে সমস্ত মানুষের জন্য। কারণ যে কয়েক কোটি মানুষের ভিড়ের আশঙ্কা করা যাচ্ছে, তাই দ্বার বা মন্দিরের দুয়ার সব প্রত্যেক বছরই খোলা থাকে, যাতে সারা বছর মানুষ যে দর্শন করতে পারে, স্নান করতে পারে, তারা সুস্থভাবে বাড়ি ফিরতে পারে, তার জন্য ব্যবস্থা। কিন্তু এই মেলা যে 1.5 কোটি থেকে আসার সম্ভাবনা, কারণ তার প্রস্তুতি কিন্তু তুঙ্গে চলছে। তোমাকে বলে রাখি, আর কয়েক মাস আগে থেকে কিন্তু এই গঙ্গাসাগরের প্রস্তুতি চলছে, যাতে মানুষের কোনো সমস্যা সমাধান না হয়। এই গঙ্গাসাগর মেলাকে উদ্দেশ্য করে তুমি জলযানের হসপিটালে জল, বিদ্যুৎ থেকে আরম্ভ করে সমস্ত সিভিক পুলিশ থেকে প্রায় 1 লক্ষের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। কারণ এটুকু মনে করা আছে যে 1 কোটি থেকে 2 কোটি মানুষের যে আসার কথা আছে, তাদেরকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে সরকারি ডিপার্টমেন্ট থেকে লোক, এবং প্রত্যেকটি বুথ লেভেল যে সমস্ত কাছাকাছি জেলাগুলি আছে, সেই সব প্রত্যেকটি বুথ লেভেল থেকে মানুষকে সেখানে কাজ করার জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। একদমই রেবতী, তুমি যেরকমটা বললে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিদর্শনে আসছেন, বিশেষ কিছু পরিকল্পনা তোমার জানা আছে? অর্থাৎ সেখানে কি কোনো রকম পরিবর্তন দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, কিছু বিশেষ পরিকল্পনা, তুমি কি বলবে বিষয়? দেখো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে কিন্তু এই মেলাটি হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এই যে গঙ্গাসাগর মেলা, অর্থাৎ মুড়িগঙ্গা নদীর উপরে যে ভ্যাসেল যাত্রা নিয়ে যে মানসিক চরম মধ্যে পড়তে হয়, সেই মুড়িগঙ্গা নদীর প্রায় কয়েক কোটি টাকার তিনি ব্রিজের জন্য ঘোষণা করেছেন। ইতিমধ্যে ব্রিজের কাজ উদ্বোধন হলেও এখনো পর্যন্ত শুরু হয়নি, কিন্তু পরবর্তীকালে এটা সম্পূর্ণ মেলাটা রাজ্য সরকারের পক্ষ থেকেই কিন্তু করা হচ্ছে। কারণ এবছর কুম্ভ মেলা থাকার জন্য, এত মানুষের উপচে পড়া ভিড়ের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 তারিখে আসছেন এবং মেলা পরিদর্শন করতে আসছেন। মেলাটা ঠিকঠাক ভাবে পরিকল্পিত ভাবে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা, তার পরিকল্পনা কেমন, তা কিন্তু পরিদর্শন করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসছেন। একদমই রেবতী, তুমি সঙ্গে থাকো, তোমাদের আরেকটা প্রতিবেদন, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার কিন্তু আরেকটা প্রতিবেদন তুমি পাঠিয়েছো, আমরা সেই প্রতিবেদন দেখিয়েছি এক্সপ্রেস নিউজের পর্দায়। প্রথমে একটু এই বিষয়ে একটু আলোচনা করে দিই যে বারুইপুরের খাস মল্লিকা ভাড়া বাড়ি থেকে বুধবার রাতে বেশ কিছু পাসপোর্ট সহ 2 জনকে গ্রেফতার করলো বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হয় পাসপোর্টের মধ্যে এই রাজ্যের নদিয়া জেলার বাসিন্দা, এমনকি বিহার, উড়িষ্যা বাসিন্দাকে পাসপোর্ট রয়েছে বলেই জানা গিয়েছে। কিন্তু এরকম একটি আমাদের কাছে এরকম একটি প্রতিবেদন এসছে। প্রথমে একবার সরাসরি দেখবো, সেই প্রতিবেদন দেখবো যে পাসপোর্ট এবং সেখানে উদ্ধার হয়েছে এবং বেশ কিছু সহ কিন্তু সেখানে জাল পাসপোর্ট কিন্তু সেখানে উদ্ধার হয়েছে। আমরা সরাসরি একবার সেই প্রতিবেদন দেখবো, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন, বারুইপুরের খাসমল্লিকে ভাড়া বাড়ি থেকে বুধবার রাতে বেশ কিছু পাসপোর্ট সহ 2 জনকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া পাসপোর্টের মধ্যে এ রাজ্যের নদিয়া জেলার বাসিন্দা, এমনকি বিহার, উড়িষ্যার বাসিন্দাদের পাসপোর্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এত পাসপোর্ট তাদের কাছে কিভাবে এলো খতিয়ে দেখছে পুলিশ।
পাসপোর্টগুলো ভুয়ো কিনা তাও খতিয়ে দেখছে। পুলিশের অনুমান, বিদেশে চাকরির টোপ দিয়ে লোকজনের পাসপোর্ট জমা রাখত তারা, বদলে টাকা তুলত তাদের কাছ থেকে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মেহবুব মোল্লা ওরফে রাজ ও প্রীতম বসু। মেহবুবের বাড়ি মগরাহাট, প্রীতম নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। প্রীতম কর্মসূত্রে মুম্বাইতে থাকতো বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় 7-8 মাস ধরে ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ওই দুজন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এদিন সেই ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের ধরে। তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং সেখানে তাদের নিজেদের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম পরিষ্কার চিত্র দেখলাম দক্ষিণ 24 পরগনায় বারুইপুরে, কিন্তু একদম একদম পরিষ্কার চিত্র দেখলাম যে খাস মল্লিক ভাড়া বাড়ি থেকে বুধবার রাতে বেশ কিছু পাসপোর্ট সহ দুজনকে গ্রেফতার করা হলো। বারুইপুর থানার পুলিশ উদ্ধার হয় পাসপোর্ট সহ বিভিন্ন, অর্থাৎ এই পাসপোর্টের মধ্যে কিন্তু দেখলাম যে বিশেষ যেটা দেখলাম রাজ্যের, কিন্তু এই রাজ্যের তো বটেই, তবে কিছু পার্শ্ববর্তী রাজ্যের অর্থাৎ উড়িষ্যাও আছে এবং বিহারেও আছে। বিহারের কিছু বাসিন্দাদের কিন্তু পাসপোর্ট রয়েছে বলে কিন্তু জানা গিয়েছে, পুলিশের সূত্রে কিন্তু জানা গিয়েছে। এবং ইতিমধ্যে দুজনকে কিন্তু বারুইপুর থানার পুলিশ কিন্তু সেখানে ওরা কিন্তু গ্রেফতার করেছে। আমরা সরাসরি রেবতীর কাছে যাব, আমাদের প্রতিনিধি আছে দক্ষিণ 24 পরগনা থেকে, আমাদের প্রতিনিধি আছে রেবতী। দক্ষিণ 24 পরগনায় কিন্তু দেখলাম এই বারুইপুরে কিন্তু এই জাল পাসপোর্ট নিয়ে যেই ঘটনাটি হয়েছে, এই বিষয়ে তুমি যদি একটু বলো আমাদেরকে বিস্তারিত। দেখো, তোমাকে বলে রাখি, বারুইপুর খাসমল্লিকে বাড়াবাড়িতে দুজন ব্যক্তি থাকতেন, কারণ দীর্ঘদিন ধরেই তারা ওখানে কিন্তু বাড়ি ভাড়া নিয়েছিলেন। দুজনের নাম মেহবুব মোল্লা ওরফে রাজ এবং প্রীতম বসু। কারণ ওনাদের একজনের বাড়ি হচ্ছে কি মগরাহাট, আর একজনের বাড়ি হচ্ছে কি একবারে নরেন্দ্রপুর থানা এলাকায়। দুজনে বাড়ি ভাড়া নিয়ে বেশ কিছুদিন থাকতেন এবং বিদেশে যাওয়ার জন্য মানুষকে পাসপোর্ট, ভুয়ো পাসপোর্ট, জালিয়াত পাসপোর্ট বানিয়ে দিতেন। এবং সেখানে যখন তিনি তার দুজন ভাড়া বাড়িতে থাকতেন, কিছু মানুষ যাতায়াত করতো। সেই যাতায়াত সন্দেহে মানুষ ভাবতো যে এরা কি কাজ করে, যেখানে মানুষের আনা গোনা যাতায়াত হতো। পরবর্তীকালে পুলিশ তদন্ত নিয়ে যখন দেখে না, তাদের কাছে উদ্ধার হয় বেশ কিছু জাল নথিপত্র, পাসপোর্টও, যে পাসপোর্ট রাজ্যের নদিয়া জেলার বাসিন্দাদের, এমনকি বিহার, উড়িষ্যারও পাসপোর্ট রয়েছে। এইরকম পাসপোর্ট বানিয়ে দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে টাকা নিত। ইতিমধ্যে তাদেরকে গ্রেফতার করেছেন বারুইপুর থানার পুলিশ এবং তারা এখন কাস্টডিতে আছে। একদম রেবতী, ভয়াবহ কিন্তু চিত্র দক্ষিণ 24 পরগনা দেখতে পারলাম। জাল পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্ট সেটাকে আমরা জানতাম যে নানা রকমের কিন্তু পাচার বা জালের আমরা দেখেছি, আমরা আধার কার্ড দেখেছি, ভোটার কার্ড দেখেছি, এখন কিন্তু পাসপোর্টও কিন্তু ছাড়লো না দুষ্কৃতীরা। অর্থাৎ যেটা তোমাকে বলতেই হবে যে এই পাসপোর্টে কিন্তু দুজন উদ্ধার করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু একজনের মাথা নেই রেবতী, এটা হয়তো দীর্ঘদিন ধরে হচ্ছে বা এখানে বেশ কয়েকজনের মাথা আছে। কি বলবি এই বিষয়? দেখো, তোমাকে যেমন বলে রাখি, যেমন একবারে বাংলাদেশিরা যারা অনুপ্রবেশ করেছিল আমাদের ভারতে, তাদের যেমন জাল প্যান কার্ড থেকে আইডেন্টি কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু জাল নথি বানানো হয়েছিল, যেমন পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এবং এইটা প্রমাণিত হয়েছে। তেমনই ভাবে কিভাবে জাল পাসপোর্ট, যেখানে জাল পাসপোর্ট তৈরি করে দিলে সেটা কি কোনো কারণে অ্যাপ্রুভাল হয়, অর্থাৎ সেটা কি কোনো কারণে বিদেশে যাওয়া সম্ভব হয়। কিন্তু এই যে চক্র, জাল চক্র একটা বসেছে, অতএব গ্যাং বসেছে, এদের মধ্যে একটা বড় কোনো মাথা, বড় সড়ো কোনো র্যাব কাজ করছে। শুধু একজন, একাধিক, দুজন ব্যক্তির দ্বারা কখনো সম্ভব নয়। এদের একটা বড় ধরনের গ্যাং আছে, যে গ্যাংয়ের মাধ্যমে একজন কাউকে খবর দেয়, এইখানে পাসপোর্ট বানানো হয়, কেউ লোক ঠিক করে নিয়ে আসে, কেউ আবার তাদের জালে টোপে ফেলে। এইভাবে কিন্তু কাজ করছে চেন সিস্টেমে, যার ফলে কিন্তু এইখানে এই অসামাজিক কাজগুলো হচ্ছে, মানে বেআইনি ভাবে এরকম জাল পাসপোর্ট তৈরি করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু দুজনের দ্বারা কখনো সম্ভব নয়। তবে তোমাকে একটা কথা বলে রাখি, যে জাল পাসপোর্ট গুলো তৈরি করার নামে এত লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করেছে এবং এই জাল পাসপোর্ট যে এখানে পাওয়া গেছে, পুলিশ তদন্ত করছে এর সঙ্গে কারা জড়িয়ে আছে এবং এদের মূল সূত্র কোথা থেকে শুরু হয়েছে তা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে।
একদমই, কিন্তু প্রশাসন অর্থাৎ পুলিশ কর্তৃপক্ষের আমি যেরকম দেখলাম, তুমি কি কোনো রকম প্রতিক্রিয়া পেয়েছো? তারা কি জানাচ্ছেন? তারা তো অবশ্যই তাদের কাছ থেকে যা দুজনকে উদ্ধার করেছেন এবং তাদের সাথে রীতিমতো কথা বলেছেন, কিছু কি জানতে পারলো? বিশেষ কিছু কি খবর পাওয়া যাচ্ছে? কিছু কি আপডেট পাওয়া যাচ্ছে? কি বলবে বিষয় এই ইতিমধ্যে পুলিশ দুজন ধৃতকে বারাইপুর মহকুমা আদালতে পেশ করেছেন এবং নিজেদের হেফাজতে রেখে তারা জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমেই কিন্তু উঠে আসবে আসল রহস্য কি এবং তাদের পেছনে কারা আছে, কতদিন ধরে এই কাজগুলো তারা করছেন। শুধু 8 মাস নয়, তারা কয়েক বছর আগে থেকে এখানে কাজ করছেন। শুধু তারা স্থানীয়, এখানে শুধু ভাড়া নিয়ে শুধু কোনো একটা কাজ করেন কোম্পানিতে, এরকম যেমন স্থানীয় বাসিন্দাকে দেখছেন, কিন্তু তার আড়ালে এরা যে এই যে কাজগুলো করতো, তবে পুলিশ তদন্ত করে দেখছে খতিয়ারের পিছনে কারা আছে বা এরা কিভাবে এটা সম্ভব, এরা কিভাবে করতো তা কিন্তু খতিয়ে দেখছি। ধন্যবাদ রেবতী, সঙ্গে থাকো। আমরা অবশ্যই দেখতে পারলাম যেরকমটাকে, কিন্তু পাসপোর্ট আমরা দেখতে মানে এতদিন ধরে আমরা যেটা দেখেছি, চিত্র দেখেছি যে আধার কার্ড, ভোটার কার্ড অবশ্যই জাল আছে, অবশ্যই, কিন্তু এবারে কিন্তু একদমই অন্যান্য চিত্র দেখতে পারলাম নীলাঞ্জনা। দেখে মানে দক্ষিণ 24 পরগনার বুকে দাঁড়িয়ে এরকম পাসপোর্ট নিয়ে যে জাল রীতিমতো মানুষের নাকের তলায় দিয়ে যে এরকম কারোবার হচ্ছে, এরকম কাজ হচ্ছে, সেটাও কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল। আমাদের অবশ্যই এই বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে। আমরা যাব এখন পরবর্তী জেলায় অবশ্যই আমরা নজর রাখবো, কিন্তু তার আগে অবশ্যই আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে দেবো, অবশ্যই আপনারা এরকম কিছু আরও বিশেষ লাইভ আপডেট বা বিশেষ কিছু খবর আপডেট থাকার জন্য বা আরও বিশেষ কিছু খবর সংগ্রহ বা পাওয়ার জন্য আপনারা অবশ্যই এক্সপ্রেস নিউজের পর্দায় আপনাদেরকে চোখ রাখতে হবে। এর পাশাপাশি আমাদের এক্সপ্রেস নিউজ ফেসবুক পোর্টাল আছে, আমাদের ফেসবুক চ্যানেল আছে এক্সপ্রেস নিউজ নামক, আপনারা সেটা অবশ্যই ফলো করতে পারেন। অবশ্যই এর পাশাপাশি ইউটিউব চ্যানেল এক্সপ্রেস নিউজ বাংলা, ইনস্টাগ্রাম, টুইট অবশ্যই আপনারা ফলো করে রাখতে পারেন। অবশ্যই এরকম বিশেষ কিছু প্রতিবেদন অর্থাৎ একটি নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু সরাসরি আপনাদের ফোনে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। আমরা চোখ রাখবো হুগলির দিকে। হুগলিতে একদমই অন্যরকম চিত্র। যেরকমটা তুমি জানো নীলাঞ্জনা, যে এসআইআর প্রক্রিয়া নিয়ে কিন্তু রীতিমতো এখন কিন্তু একটি চাঞ্চল্য বা একটি উদ্বেগ সৃষ্টি হয়েছে এই রাজ্যে অর্থাৎ পশ্চিম বাংলায়। সেরকম একটি অন্যরকম চিত্র আমরা দেখতে পারলাম। আবার দেখাবো, প্রথমে একটু সারাংশটুকু তোমাকে বলে রাখি যে এই হুগলিতে এই এসআইআর শুনানিতে ডাক, কাগজ না থাকায় নাম বাদ যাওয়ার ভয়ে সপ্তগ্রামে আত্মঘাতী যুবক। তৃণমূলের অভিযোগ, কাগজ না থাকার আতঙ্কে আত্মঘাতী হয়েছে যুবক। সপ্তগ্রাম বিধানসভা এবং গ্রাম পঞ্চায়েত 30 বিঘিয়ার 78 নম্বর বুথের ভোটার ছিলেন স্বপন বাগদি, বয়স 36। আগে একবার সরাসরি প্রতিবেদন দেখব, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। দেখুন, সপ্তগ্রাম বিধানসভার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 30 বিঘায় 78 নম্বর বুথের ভোটার ছিলেন স্বপন বাগদি, বয়স 36 বছর। গতকাল রাতে বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন দিনমজুর স্বপন। তার স্ত্রী প্রতিমা বাগদি জানান, এর জন্য ডেকেছিল ফোন করে, তো উনাকে বলেছিলাম, উনি কাজ থেকে এসে আমাকে খুব মারধর করেছে, ধরে ঘর থেকে বের করে দিয়েছিল, তাই ওরকম করেছে। কাগজের কথা বলেছে, কাগজ দিইনি, কেউ বলেছিল ভিডিও যাবি দিয়ে দেবো। কে বলেছিল? ওই যাদের কাছে কাগজ আছে। আচ্ছা, উনি বলেছিল। কবে নোটিশ পেয়েছিল? কাল, আজকে দেবে বলেছিল ভিডিওতে। আচ্ছা, তাই যেতে বলেছিল। আর ওর কোনো কাগজ ছিল না, শুধু ভোটের আই কার্ড ছাড়া কিচ্ছু ছিল না। আচ্ছা, কত বছর বসবাস করেন এখানে? কত বছর থাকেন এখানে? 60-70 বছর দিয়ে এখানে দিদারা থাকতো, তারপর আমার বিয়ের পর আমি এখানে চলে এসেছি। আচ্ছা, এখানেই আছি। আমার বিয়ে 20 বছর হয়ে গেল, 20-21 বছর বয়স বিয়ে হয়ে গেল। আচ্ছা, কালকে কি আপনার সঙ্গে কোনো ঝগড়া করেছিল এই নিয়ে? ওই কাগজ নিয়ে ঝগড়া হয়েছিল, ঝগড়া করে এরকম করেছে, আমাকে বলছে তুমি করো, আমি বলছি আমি তো করবো, তুমি চলো সাথে। কোনো কাগজ ছিল না, শুধু ভোটার কার্ড ছিল, তাই কাগজ নিয়ে আতঙ্ক ছিল। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ঘরেই আত্মহত্যা করেন। যুবকের মৃত্যুর খবর পেয়ে 30 বিঘায় যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব, প্রাক্তন বিধায়ক, বর্তমান জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 78 নম্বর বুথ, স্বপন বাগদি। আমরা ছোটোবেলা থেকে দেখছি এরা এই রেলের ধারে, রেলের জমিতে বা সরকারি জমিতে এরা বসবাস করে। এবং আমাদের আগেও এদের যারা বাপ ঠাকুর দাদারা, এখানে যাদের আম বাগান আছে, কলা বাগান আছে, সেই জমিতেই লেবারের কাজ করতো।
প্রায় 60-70 বছর বা তার বেশি সময় থেকে এখানে আমিও এখানে যারা জয়দেবদা আছে, কাশিসদা আছে বা অন্য যারা আছে তাদের মুখে শুনেছি যে এখানে এভাবেই তাদের দিন যাপন, কাগজ নেই বললেই চলে। তো এই যে এসআরের কাজ, সেখানে হিয়ারিংয়ে স্বপন বাগদির নাম এসছে, কিন্তু বিএলও যে সে কোনোভাবে স্বপন বাগদিকে, এই অরিজিনাল যে স্বপন বাগদি, তাকে হিয়ারিংয়ের কাগজ ধরেনি। গতকাল হিয়ারিংয়ের ডেট ছিল, অন্য এক স্বপন বাগদিকে ধরিয়েছে। সে হিয়ারিং গিয়ে দেখে যে কোনো কাগজপত্র তার সাথে মিলছে না। সেখান থেকে বিএলও ফোন করে জানায় যে হিয়ারিং আছে, কাগজটা পর্যন্ত দিতে আসেনি। আমরা প্রথম দিন থেকে নির্বাচন কমিশনের এই কাজের পদ্ধতি নিয়ে আমাদের দলের নেত্রী এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছে যে 2 বছরের কাজ কেন 2 মাসে হবে। এটা তার জ্বলন্ত প্রমাণ যে 2 মাসে করতে গিয়ে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। একটা জলজান্ত স্বপন বাগদি আমাদের প্রতিবেশী, তার প্রাণ চলে গেল। সময় মতো যদি জানাতো মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে। এই এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জায়গায় বসবাস করলেও সেই অর্থে কোনো কাগজ ছিল না স্বপনের পরিবারে। সেই আতঙ্কেই আত্মঘাতী হয়েছে। দায় কার? এই মৃত্যু তার একটা বড় উদাহরণ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম পরিষ্কার চিত্র। এসআইআর নিয়ে আরেকটা কিন্তু বিভ্রাট সৃষ্টি হলো হুগলিতে। কাগজ না থাকায় নাম বাদ যায়, মানে নাম বাদ গেছে কাগজ না থাকা, এরকমই কিন্তু চিত্রটি ধরা পড়লো। এবং এর কারণে আত্মঘাতী হলো এক যুবক, যে নাকি 78 নম্বর বুথের ভোটার ছিলেন এবং তার নাম হচ্ছে স্বপন দেওয়ানজি, বয়স 36। তার পরিবারের লোকেদের সাথে দেখলাম, তার পরিবারের লোকেদের চিত্রের কথা শুনলাম, তাদের কথা শুনলাম, এলাকাবাসী শুনলাম, অবশ্যই প্রত্যেকটা কিন্তু প্রক্রিয়া শুনলাম, কিন্তু অবশ্যই এর পিছনে কিন্তু একটি কোনো না কোনো কিন্তু একটি মানে চক্রান্ত কিন্তু অবশ্যই কাজ করছে। আমরা সেই চিত্র দেখলাম, এসআইআর নিয়ে শুনানি হয়েছে অবশ্যই, কিন্তু কাগজ না থাকায় খুবই অদ্ভুত একটি ব্যাপার। আরে কাগজ না থাকলে ও ভোটার কার্ডটা করলো কি করে, এটাই তো কোশ্চেন না? একদমই তাই। কিন্তু এর ফলেও কিন্তু যেটা হয়েছে যে আত্মঘাতী হয়েছেন, মানে অবশ্যই সেটা কিন্তু চিন্তা, মানসিক চিন্তার কারণে কিন্তু সেই যুবক আত্মঘাতী হয়েছেন। একবার সরাসরি কথা বলবো, আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি। তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক স্বাগত। হুগলি থেকে আমাদের প্রতিনিধি আছে। দেখো, যেরকম আমরা দেখতে পারলাম যে এসআইআর শুনানিতে কিন্তু ডাক, কিন্তু কাগজ না থাকায় কিন্তু নাম বাদ গেছে। অবশ্যই যুবক কিন্তু আত্মঘাতীতে কিন্তু তার মৃত্যু। কি বলবে এই বিষয়ে তুমি? দেখো, এসআইআর এর আগেও হুগলিতে এসআইআর আতঙ্কে বেশ কিছু মৃত্যু হয়েছে বলে তৃণমূলের অভিযোগ। এবারও ঠিক তৃণমূল সেই অভিযোগটাই করছে। হিয়ারিং ছিল, হিয়ারিং এর সময় তার কাগজ ছিল না বলে তৃণমূলের অভিযোগ যে তার কাগজ না থাকায় সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, গলায় দড়ি দিয়ে তার মৃত্যু হয়েছে। সপ্তগ্রাম বিধানসভা এলাকার সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 78 নম্বর বুথের বাসিন্দা স্বপন বাগদি, 36 বছর বয়সে, তিনি আত্মহত্যা করেছেন। এবং এই আত্মহত্যার পরেই তৃণমূল পৌঁছে যায় তার বাড়িতে এবং গিয়ে অভিযোগ করে যে তার প্রপার এসআইআর এর কাগজ না থাকার কারণেই তার মৃত্যু হয়েছে। একদমই। কিন্তু অমিত, যেরকম আমরা দেখতে পেলাম, তুমি কিন্তু এই মৃতের স্ত্রীর সাথে কথা বলছো, কিন্তু তিনি একটি অন্যরকম কথা বলছেন। তাদের কিন্তু অনেকদিন ধরেই একটি সমস্যার সম্মুখীন হয়েছিল ওই কাগজ নিয়ে। সেক্ষেত্রে তুমি কি বলবে, তুমি কি প্রতিক্রিয়া পেলে? দেখো, সবটাই মানে বারংবার এই এসআইআর নিয়ে আতঙ্কের যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু বাড়ির লোক সেইভাবে অভিযোগ করছে না প্রপারলি। সেই লিখিত কোনো থানায় অভিযোগ করেনি। তৃণমূলের কাছ থেকেই বারবার এই অভিযোগ আসছে এবং তৃণমূল কিন্তু লিখিত কোনো থানায় অভিযোগ করছে না কারুর এগেন্সটেই। সবাই সন্দেহের বশে এই এসআইআর কে হাতিয়ার করছে। একদমই এসআইআর শোনেনি আজকে 4 দিন কি অর্থাৎ 5 দিন হয়ে গেছে। আমরা কিন্তু একই চিত্র বারবার দেখছি, অর্থাৎ আত্মঘাতী, অর্থাৎ মানসিক চিন্তার কারণে কিন্তু মানুষ এরকম পথ বেছে নিচ্ছে। কি বলবে, তোমার এই বিষয়ে কি প্রতিক্রিয়া আছে অমিত? দেখো, কি কারণে প্রপার মৃত্যু তার কোনো যেহেতু সুইসাইড নোট নেই, তাই কিন্তু প্রপারলি বলা যাচ্ছে না কি কারণে মৃত্যু। পারিবারিক কোনো অশান্তি হতে পারে অথবা এই এসআইআর আতঙ্ক মৃত্যু হতে পারে, কিন্তু যেহেতু সুইসাইড নোট নেই তাই প্রপারলি বলা যাচ্ছে না কি কারণে মৃত্যু। সবটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে তৃণমূল কিন্তু এই মৃত্যু ঘিরে রাজনীতি তৈরি করবার চেষ্টা করছে। একদমই। ধন্যবাদ তোমাকে, সঙ্গে থাকো।
একদমই, আমরা কিন্তু স্পষ্ট চিত্র দেখতে পারলাম যে একটা যুবক যে নাকি তার মানসিক কিছু চিন্তা, যার কাগজে নাম ওঠেনি, সেজন্যই কিন্তু আত্মঘাতী হয়েছে যুবক, এটাই একমাত্র কারণ। এবং পরিবারের লোকেদের সাথে কথা বলেছে আমাদের প্রতিনিধি, সেরকম একই চিত্র দেখতে পাচ্ছিলাম আমরা। কিন্তু অবশ্যই এরপরে আমরা একটুখানি আমার মনে হয় যে একটু মহলটাকে একটুখানি পরিবেশটাকে চেঞ্জ করা যাক। কিন্তু সবকিছু সর্বশেষে আজকে 2026 প্রথম দিন, অর্থাৎ সারা রাজ্য জুড়ে কিন্তু এর পাশাপাশি একটি আনন্দের মহল কিন্তু বা মানে একটি আনন্দের একটি ঘরও কিন্তু একটি অবশ্যই সেখানে কিন্তু দেখা গেছে। আমরা একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি আছে মালদা থেকে, আছে শানু, আছে শানু আমাদের সাথে আছে। শানু, তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। মালদা অর্থাৎ এই রাজ্য অবশ্যই পুরো উন্মাদ, অর্থাৎ 2026 কিরকম প্রতিক্রিয়া তুমি দেখতে পাচ্ছ? তোমাকে অবশ্যই প্রথমে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন নতুন বছর। কি তোমার পাশে কি হচ্ছে বা তুমি কোথায় আছো এই মুহূর্তে, কি চলছে? একদমই সঙ্গীতা, তোমাকে এবং এক্সপ্রেস নিউজের সকল দর্শককে কিন্তু নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে যে খবর নিয়ে আমরা এক্সপ্রেস নিউজের সকলকে দর্শকদের যে খবর দেখাবো, যে এই মুহূর্তে কিন্তু নতুন বছর অর্থাৎ 2025কে বিদায় জানিয়ে 2026 কিন্তু শুরু হয়েছে আজ তার প্রথম দিন নতুন বছরের। এবং এই মুহূর্তে কিন্তু কনকনে ঠান্ডা চলছে এবং মালদা জেলায় কখনো 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, আবার কখনো 12 থেকে 13 ডিগ্রি চলছে। এবং এই কনকনা ঠান্ডাতে কিন্তু যে সাধারণ মানুষ তারা কিন্তু থেমে থাকছে না, কেউ জীবিকা নির্বাহের কারণে এবং কেউ অন্যান্য ব্যবস্থার কারণে কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আজকে 1 জানুয়ারি অর্থাৎ নতুন বছরের যে প্রথম দিন, সেই দিনে কিন্তু বিভিন্ন পিকনিক যে স্পট রয়েছে, বিভিন্ন পার্ক রয়েছে, সেই পার্কে কিন্তু কচি কাচাদের নিয়ে তার বাবা মারা পিকনিক করতে গেছিল, এমনটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আমি এই মুহূর্তে কিন্তু মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার যে পড়ুয়া এলাকা রয়েছে সেই এলাকায় রয়েছি, যেখানে এই মুহূর্তে সাধারণ মানুষ তারা কনকনে ঠান্ডাতে যে পড়ুয়া যে বাজার রয়েছে অর্থাৎ মার্কেট রয়েছে, সেই মার্কেটে রয়েছে, কেউ আগুন পোহাচ্ছে, কেউ কিন্তু পিকনিকে যাচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু অনেকেই এই নতুন বছরের কিন্তু আমেজে উদযাপন করছে। এই মুহূর্তে ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, যে এই মুহূর্তে দেখতেই পাচ্ছে যে অনেক সাধারণ মানুষ তারা কিন্তু আগুন জ্বালিয়ে আগুন পোহাচ্ছে এবং অনেকেই রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যে আজকে নতুন বছরের প্রথম দিন কেমন কাটলো দিন? নতুন বছরের প্রথম দিন শুরুতেই তো ঘন কুয়াশার মধ্যে, শীতের যে একটু আর্দ্রতার কারণে যে আমাদের কুয়াশার যে শীত, এই শীতের মধ্যেই বিভিন্ন জায়গায় মানুষ ছুটে যাচ্ছে এক নতুন বছরের এক নতুন অনুভব, নতুন আনন্দ। এই আনন্দের মধ্যে কেউ পিকনিকের সাথে জড়িয়ে আছে, কেউ নিজের কাজের সাথে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে। এবং এই শীতের কারণে বর্তমান আমরা এই আগুনের আর্দ্রতায় বসে একটু আড্ডা দিচ্ছি। আমাদের খুব ভালো কাটছে। প্রথম দিন আমাদের এই ঘন কুয়াশা কিছুটা কম হলেও 2025-এর তুলনায় নতুন বছরে অনেকটা কম আছে, তার জন্য ভালোও লাগছে। ওই যে কনকনে ঠান্ডা কিন্তু আজকে একটু রৌদ্র দেখা গেছিল, তারপরে কেমন লাগলো? এই আর্দ্রতা ভালো লাগছে। এই মধ্যে আরো রয়েছে যারা, আমি একটা কথা বলে বলছিলাম নতুন বছর আজকে, আর নতুন বছরে কোথায় কি করতে গিয়েছিলেন? আজকে তো অনেকে পিকনিকে যাই, তো আপনারা কোথায় গিয়েছিলেন, কি বলবেন? আজকে আগুন পোহাচ্ছেন কনকনে ঠান্ডাতে। বলতে আমরা সকালে উঠে প্রতিষ্ঠা দিবস, পার্টির প্রতিষ্ঠা দিবস ছিল, ঠান্ডা ছিল তবু আমরা গেলাম, যেহেতু 1 জানুয়ারি একটা আনন্দের সহিত আবেগ ছিল বলে আমরা 1 জানুয়ারিতে প্রতিষ্ঠা দিবসে আমরা তারপরে পিকনিক স্পট, এখন রাত্রে হবে আমাদের পিকনিক। এখন কনকনে ফের আবার ঠান্ডা নামে গেল, এখন আমরা আগুন পোহাচ্ছি। দেখো সঞ্জীব দা, তোমাকে জানিয়ে রাখবো অনেকেই কিন্তু অনেক জায়গায় পিকনিকে গিয়েছিলেন এবং এখনো কিন্তু অনেকেই যারা রয়েছেন তারা অনেকে রাত্রে কিন্তু পিকনিক করবেন, জমজমিয়ে নাচ গান কিন্তু হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। একদমই শানু, যেরকমটা আমি দেখতে পাচ্ছি তুমি তো এই মুহূর্তে বাইরে আছো, রাস্তায় আছো, সেখানে কিন্তু ঘন কুয়াশা পড়ছে এবং শীত কিন্তু খুব জাঁকিয়ে পড়েছে শানু। এবং সেই মুহূর্তে তুমি আমাদেরকে দেখালে যে চারিপাশে কিরকম অবস্থা, কিরকম পরিবেশ, মানুষ কিন্তু অবশ্যই আগুন পোয়াচ্ছে। এবং রাস্তায় কি তুমি সেরকম ভিড় দেখতে পাচ্ছ শানু এই মুহূর্তে? এখন মানে আমি বলছি পথ চলতি মানুষের আনাগোনা বা তারা যে সাজগোজ যেটা ব্যাপার থাকে সেটাকে তুমি দেখতে পাচ্ছ, নাকি কোথাও না কোথাও এই একটা জাঁকিয়ে শীত পড়ার কারণে সেটা তুমি মিসিং দেখছো? কি বলবে তুমি এই বিষয়ে?
একদম ঠান্ডা থাকার কারণে কিন্তু অনেকেই এখন যেহেতু রাত সে কারণে কিন্তু অনেকেই বের হয়নি। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি আমার চিত্র সাংবাদিককে বলবো ছবিটা দেখাতে, যে অনেকেই কেউ মোটর বাইকে করে, কেউ 4 চাকায় করে, কেউ অটো গাড়িতে, অনেকেই কিন্তু এই মুহূর্তে একটু হলেও একটুর জন্য তারা কিন্তু শহরে যে শহর রয়েছে সেই শহরগুলোতে ঘুরতে যাচ্ছে। অনেকে এখনো অনেক পিকনিক থেকে তারা বাড়ি ফিরছে, সেই ছবিটাও আমরা কিন্তু লক্ষ্য করছি। এক কথাই বলা চলে যে নতুন বছর এবং নতুন বছরে এই যে কনকনে যে ঠান্ডা, সেই ঠান্ডাতেও কিন্তু মানুষ থেমে থাকছে না, অনেকে জমজমিয়ে পিকনিক করছে, সেই ছবি কিন্তু আমরা দেখছি। সন্দীপদা, একদমই ধন্যবাদ শানু, তুমি সঙ্গে থাকো আমাদের সাথে। অবশ্যই দেখতে পারলাম নীলাঞ্জনা, তুমি দেখলে চিত্র যে মানুষ কিন্তু একটি আলাদা চিত্র, সেখানে কিন্তু রাস্তায় বসে আগুন পোড়ানো থেকে শুরু করে তারা পিকনিক করবে, পুরো ব্যাপারটাই কিন্তু তারা অবশ্যই খুলে বললেন। তাদের নয়, রাত্রেবেলা তো পিকনিক একদম পুরো দিনের কিন্তু তারা তাদের পরিকল্পনাগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই বললেন। অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তী একদম দীঘায়, একদম যাবো দীঘায় কিন্তু উপচে পড়া ভিড় আমরা দেখতে পেয়েছি আজকে। একবার সরাসরি প্রতিবেদনটা দেখাবো, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই পর্যটকদের আনাগোনা ছিল অন্যান্য দিনের থেকে অনেকটাই বেশি। বছরের এই প্রথম দিনটাতেই রীতিমতো উচ্ছ্বাসিত পর্যটন ক্ষেত্র দীঘা সমুদ্রের পাশাপাশি এখন বাড়তি আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির। সব মিলিয়ে রীতিমতো এখন বাঙালির পর্যটকদের আরও বেশি আকর্ষণ যোগাচ্ছেন এই সৈকত নগরী সুন্দরী দীঘা। তবে 1 জানুয়ারির দিন রীতিমতো 3 ধরনের জায়গা নেই দীঘা জুড়ে। হাজারো পর্যটকদের মধ্যে সমুদ্রে স্নানের যেমন ব্যস্ত, ঠিক তেমনই ভিড় জমাচ্ছেন জগন্নাথ দেবের মন্দিরে। তবে সমুদ্রে নেমে পর্যটকদের যাতে বিপদ না ঘটে সেই বিষয়ে ইতিমধ্যেই তৎপর রয়েছে দীঘা পুলিশ প্রশাসন। সব মিলিয়ে বছরের প্রথম দিন রীতিমতো জনজোয়ারে প্লাবিত সৈকত নগরী দীঘা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পূর্ব মেদিনীপুর। সারা বছর তো দীঘাতে ভিড় থাকেই, কিন্তু এই দিনটা অর্থাৎ প্রথম দিন, বছরের প্রথম দিনে যে ভিড়টা দেখতে পারলাম সেটা কিন্তু একদমই ভিন্ন। নীলাঞ্জনা, তুমি কি কিছু বলতে চাও এই বিষয়ে? একদম নজর কাড়া ভিড় তুমি দেখতে পেলে যে মানে মানুষ উপচে পড়ছে, তারপর চারিদিকে সব পিকনিক করছে, নতুন বছরটা একদম নতুন ভাবে তৈরি করছে, সবাই নতুন ভাবে কাটাচ্ছে। অবশ্যই দেখলাম দীঘায় কিন্তু এরকম চিত্র আমরা প্রত্যেক বছরে দেখে থাকি, কিন্তু এই যে ভিড়টা, যে তারা কিন্তু অবশ্যই সেখানে পুরো পরিবার, তাদের সব পরিবার নিয়ে এসেছেন, যে ভিড় সেখানে লেগে আছে। এবং এটা তো আমরা দেখলাম দিনের চিত্র, তুমি যদি রাতের চিত্র দেখো নীলাঞ্জনা, তুমি বিশ্বাস করবে না এত সুন্দর সেই চিত্র। সেখানে কিন্তু আলো দিয়ে এত সুন্দর, মানে পার্শ্ববর্তী যে এলাকায় যে গাছগুলো আছে বা সেখানে যে হোটেলগুলো আছে সেখানে কিন্তু আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়, এবং অবশ্যই সেটা কিন্তু দেখার মতো হয়। ভোরবেলার দৃশ্য দেখতে পাচ্ছি, মানুষের এত ভিড় সেখানে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছ মানুষের ভিড় উপচে পড়ছে। একদমই খুব সুন্দর একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। প্রথম দিন মানুষ এত সুন্দরভাবে এই জায়গাটাকে উপভোগ করে নীলাঞ্জনা, এবং যত দিন যায়, যখন সূর্য অস্তে যায়, তখনও কিন্তু এত সুন্দর একটি মুহূর্ত সেখানে তৈরি হয়, সেটাও কিন্তু অবশ্যই নজর কাড়া। অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে পুরো বিষয়গুলো আমরা খুব সঠিকভাবে বিশ্লেষণ করেছি, এবং অবশ্যই দর্শক বন্ধুদের উঠে জানিয়ে রাখবো যে অবশ্যই আপনারা সুস্থ থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস অনলাইন, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।